ওকে, তাহলে আমরা ট্যাক্স রেটটাকে অ্যাড করা দেখলাম। ট্যাক্স রেটে কিভাবে আমাদের কাজ করতে হবে সেটা একটু আমি আপনাদের সাথে আলোচনা করলাম, কিভাবে গ্রুপ ট্যাক্স এবং কাস্টম ট্যাক্স আমাদের ম্যাক্সিমাম কাজই হচ্ছে, দেখা গেছে যে গ্রুপ ট্যাক্স এবং কাস্টম ট্যাক্স। ঠিক আছে। আর ট্যাক্স রেটটা তো বলেই দিয়েছি আপনাদেরকে, তাও একটু যদি আপনাদের আরেকবার একটু আপনাদেরকে যদি দেখাই, হয়তো বলবেন যে ট্যাক্স রেটটাকে দেখানোর জন্য। ওকে, আমরা ট্যাক্সে একটু চলে যাব। ট্যাক্স রেট, আমাদের জিরো রেটের ট্যাক্সটা একটু অ্যাড করে নিই। জিরো জিরো রেটের ট্যাক্স, কারেন্ট পিরিয়ড হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকুয়েন্সি কোয়ার্টারলি, ক্যাশ মেথড 0%, পার্চেজের ক্ষেত্রেও 0%। ওকে, আচ্ছা, আমরা অ্যাড ট্যাক্স বুঝলাম কিভাবে আহ, মানে গ্রুপ ট্যাক্স অ্যাড করতে হয়। এবার আসেন আমরা দেখব ট্যাক্স রেট। এখন ট্যাক্স রেটটা আমি একটু আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, আমি যদি একটা ইনভয়েসে চলে যাই, ইনভয়েসে যাওয়ার পরে আমরা একটু ভ্যাটটাকে যদি ক্লিক করি, ধরেন এখানে সেলস ট্যাক্স হচ্ছে 10%। ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্ট বলল এই সেলস ট্যাক্স এর উপরে তুমি 5% নামে আরেকটা সেলস ট্যাক্স অ্যাড করো। তাহলে কি আপনি আবার এই আহ, নামে কি আবার আরেকবার ক্রিয়েট করতে যাবেন, নতুন করে অ্যাড করতে যাবেন? না, আপনি কি করবেন, যে এই সিমিলার যেটা বিদ্যমান আছে, যে ট্যাক্স রেটটা আছে সেটার আন্ডারে আপনি আরেকটা ট্যাক্স রেট অ্যাড করবেন। মানে সোজা কথা, পারচেজ বা সেল যেটাই বলেন, দুই তিন ধরনের রেট থাকতে পারে। ঠিক আছে, 5%, 6% বা যে কোনো পার্সেন্টেজ থাকতে পারে সেম ট্যাক্সের নামে। মানে আর কি, রেটটা যদি আলাদা থাকে বা বিদ্যমান ট্যাক্স রেটের উপরে ধরেন আপনার যদি এনাদার কোনো ট্যাক্স রেট আমি ধরতে চাই, তাহলে ধরেন সেলস ট্যাক্স এখানে দেওয়া আছে 10%, আমাকে বললো ক্লায়েন্ট তুমি 6% অ্যাড করো, তাহলে আমি ট্যাক্সের একটা নতুন নাম দিই, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেলস ট্যাক্স। ঠিক আছে, ডেসক্রিপশন অটোমেটিক চলে আসে ট্যাক্স এজেন্সি। এই যে দেখেন ট্যাক্স এজেন্সিটা কি, ওই যে আমরা যখন সেলস ট্যাক্স অ্যাড করে আসছিলাম তখন এজেন্সিটার নাম কি ছিল? সেলস ট্যাক্স। এই জন্য আমরা এই সেলস ট্যাক্স দিয়ে দেবো। এখন সেলের উপরে আপনাকে বলছে 6%, 6% আমি অ্যাড করবো। তাহলে অ্যাকাউন্ট, অবশ্যই এই জায়গা ভালো করে মনে রাখতে হবে। আমাদের অনেক সময় আমরা ভুলে যাই, আমরা যখন সেলস ট্যাক্স যখন আমরা ব্যবহার করব তখন সেটা চার্ট অফ অ্যাকাউন্টস হবে হচ্ছে লাইবিলিটি। ঠিক আছে, সেটা অ্যাকাউন্টে অবশ্যই কি থাকতে হবে, লাইবিলিটি চেক করে নেবেন। তারপরে শো ট্যাক্স অ্যামাউন্ট অন দ্য রিটার্ন লাইন, কোনটার উপরে? ট্যাক্স কালেক্টেড অন সেল, মানে সেলের উপরে আমরা কি করব, এই ট্যাক্সের অ্যামাউন্টটাকে কালেকশন করব। ওকে, শো নেট অ্যামাউন্ট অফ দ্য রিটার্ন লাইন, আমাদের নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবো। আচ্ছা, পারচেজের ক্ষেত্রে যদি আপনি অ্যাড করতে চান পারচেজের রেটটা দিবেন। ঠিক আছে, আপনি যদি চান যে হ্যাঁ পারচেজের এই সেম ট্যাক্স এজেন্সি ব্যবহার করে পারচেজের জন্য যদি একটা ক্রিয়েট করতে চান, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন লাইভ অ্যাকাউন্ট, অবশ্যই মনে রাখতে হবে পারচেজের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে এক্সপেন্স, নট লায়াবিলিটি। ঠিক আছে, যখন আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করেন তখন আপনি যে ট্যাক্সটা দেন সেটা হচ্ছে আপনার জন্য এক্সপেন্স। আর যখন সেলের ক্ষেত্রে হয়, আপনি যখন প্রোডাক্টটা সেল করেন তখন যে ট্যাক্সটা আপনি আদায় করেন সেটা হচ্ছে আপনার জন্য কি, লায়াবিলিটি, মানে আর কি পরিশোধ করার আগ পর্যন্ত। আচ্ছা, ধরে নিলাম আমি এক্সপেন্সও আমি একটা অ্যাড করবো, পারচেজ রেট ধরে নিলাম হচ্ছে 7%। ঠিক আছে, আমি এক্সপেন্স দিলাম, নেট অ্যামাউন্টটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিয়ে আমি সেভ করব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমার জন্য, আমি একটু রিলোড করি, দুটো সেন্টার আমি একটু রিলোড করে নিব। অবশ্যই আপনারা দুইটা ট্যাব ব্যবহার করে কাজ করবেন, তাহলে দেখা যাবে যে একটা ট্যাবে আপনার মূল জিনিসটা রাখবেন, আরেকটা ট্যাবে কাজ করবেন, তাহলে ওই জিনিসটা কি ঘটতেছে আপনারা ওটার ইম্প্যাক্টটা খুব সহজেই দেখতে পাবেন। জিরো রেটেড ট্যাক্স, পারচেস ট্যাক্স, সেলস ট্যাক্স, এর আগে ভ্যাট। ওকে, আচ্ছা, এবার আসেন আমি একটু ইনভয়েসে চলে যাই। ইনভয়েসে যাওয়ার পরে ভ্যাটের আন্ডারে
আহ, এই যে দেখেন, স্ট্যান্ডার্ড সেলস ট্যাক্স, মানে ওই এজেন্সিটাকে ব্যবহার করে বা ওই ট্যাক্সের যে সিস্টেমটা আছে সেটাকে ব্যবহার করে, বা যে বিদ্যমান ট্যাক্সেরটা আছে সেটা নামে আলাদা আমি একটা ট্যাক্স অ্যাড করছি। ঠিক আছে, নতুন করে না, ওইটার নামেই আমি আলাদা করে একটা ট্যাক্স অ্যাড করছি। সেটাকে বলা হয় হইতেছে কি, আমাদের কুইক বুকস এর ভাষায় ট্যাক্স রেট। এখানে আপনার ব্যাখ্যাগুলো তারা দিয়ে রাখছে, আপনারা সুন্দর করে বসে পড়লেই আপনারা কি সেই জিনিসটা বুঝতে পারবেন। ক্লিয়ার? অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর সেলস ট্যাক্স সাচ এস লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড, এরকম প্রত্যেকটা কথা তারা সুন্দর করে এখানে বলে রাখছে। আমি আর আলোচনা করলাম না, আমি সংক্ষেপে আপনাদের সম্পূর্ণ জিনিসটা দেখালাম। আপনারা প্রত্যেকটা সেন্টারের স্ক্রিনশট নেবেন। ওকে। এবার আসেন আজকের দিনে আমাদের যে মূল টপিকটা ছিল সেটা আমরা আলোচনা করব। সেটার জন্য আমাদেরকে যেতে হবে কুইক বুকস অনলাইনের প্লাস নিউ এর আন্ডারে। আমরা আজকে দেখবো হচ্ছে প্লাস নিউ এর আন্ডারে, এখান থেকে আমরা কাস্টমার প্যানেলটা দেখার চেষ্টা করব। কাস্টমার প্যানেলে বেসিক্যালি কি বোঝাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করো। কাস্টমার কারা হয় সবার আগে এটা বুঝতে হবে। আপনি কাউকে প্রোডাক্ট, সেটা হয় অন ক্রেডিট হইতে পারে বা অন ক্যাশ হইতে পারে বা অন চেক হইতে পারে, এনি আদার ওয়েতে আপনি তাদের কাছে প্রোডাক্ট এবং সার্ভিসটা সেল করছেন, তাদের সেল করছেন, তারাই হচ্ছে আপনার জন্য কি কাস্টমার, বা ওয়ান কাইন্ড অফ রিসিভেবল আমরা যেটাকে বলি সেটা। আচ্ছা, এখন আসেন কাস্টমার প্যানেলের ভিতরে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে আপনার একটা এস্টিমেট। আপনার এস্টিমেট থাকে, মানে আর কি, কোনো একটা কাস্টমার আপনাকে, আপনার কাছে কোনো প্রোডাক্ট আর সার্ভিস পারচেস করতে যাচ্ছে, সেটা কি এস্টিমেট আকারে, তাই না? আপনাকে কি করবে, একটা এস্টিমেট দিবে। আপনি কি করবেন, সেই এস্টিমেটটাকে যাচাই বাছাই করে তাকে বলবেন যে হ্যাঁ আমার কাছে এতগুলো প্রোডাক্ট আছে। তখন সেই অনুযায়ী সে কি করবে, যদি পারচেস করে সে আমার কাছ থেকে, তখন আপনি একটা কি করবেন, একটা ইনভয়েসের সৃষ্টি করবেন, অন ক্রেডিট যেটাকে বলা হয়। এখন ইনভয়েস সৃষ্টি করলেন, ইনভয়েস সৃষ্টি করার পরে সেখান থেকে পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্ট করবেন। তারপরে যদি আপনার প্রোডাক্টটা সে কি করলো, ফেরত দিল, তখন আপনি কি করবেন, ক্রেডিট নোট সৃষ্টি করবেন। তারপরে এটা গেল ক্রেডিটের অপশন। এবার আসেন, যদি ক্যাশ সেল করে তাহলে সেখানে আপনি কি করবেন, রিফান্ড, সরি, সেলস রিসিপ্ট করবেন। মানে কোন একজন কাস্টমার আপনার কাছ থেকে সরাসরি নগদ টাকা বা ক্যাশে হোক বা চেকে হোক ইনস্ট্যান্ট পেমেন্ট করে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেজ করে নিয়ে গেছে, সেটা হচ্ছে কি সেলস রিসিপ্ট। তারপরে আসেন রিফান্ড রিসিপ্ট। রিফান্ড রিসিপ্টটা কি, এই যে ক্যাশ আপনি সেল করছেন, ভালো কথা, কাস্টমার আপনাকে পেমেন্টও দিয়ে দিছে, তাহলে কি আপনার অ্যাকাউন্টিং প্রসেস কমপ্লিট। কিন্তু এরপরে যদি প্রোডাক্ট ফেরতের প্রশ্ন আসে, তখন কি টাকা রিফান্ড করতে হয়, তাই না? তাহলে সেটাকে আপনি কি করবেন, রিফান্ড রিসিপ্ট ব্যবহার করবেন। তাহলে এটা প্রথম অপশনটা, প্রথমটাকে যদি আমি একটু শর্টে বলি, এস্টিমেট থেকে ইনভয়েস হয়, ইনভয়েস থেকে আমার কি হয়, যদি ক্রেডিট নোট হয় ক্রেডিট নোট করলাম, না হলে আমরা কি করব, রিসিপ্ট পেমেন্ট করে দিব। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট, বা যেটাকে ক্যাশ সেল বা চেকে সেল বা ইনস্ট্যান্ট সেলস আমরা যদি বলি, ইনস্ট্যান্ট সেলসটাকে বলবো আমরা সেলস রিসিপ্ট। সেই সেলস রিসিপ্টটা ব্যবহার করে আমরা কি ক্যাশ সেল বা ইনস্ট্যান্ট সেলটা করব। এবং এই সেল রিসিপ্টটার পরে যদি কোনো রিফান্ডের প্রশ্ন আসে, প্রোডাক্ট রিফান্ডের প্রশ্ন আসে বা টাকা রিফান্ডের অবশ্যই প্রশ্ন আসবে, তখন সেটা হচ্ছে কি আপনার রিফান্ড রিসিপ্টের মাধ্যমে আমরা দিব। তারপরে যদি কোনো একটা কাস্টমারে আপনার স্টেটমেন্টের প্রয়োজন হয়, আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়াল এই কাস্টমারের কি কি ট্রানজেকশন হয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন, তাহলে এটা কি আপনার স্টেটমেন্ট আকারে দিতে হবে। এই স্টেটমেন্ট গুলাকে জেনারেট করলে আপনি পেয়ে যাবেন। এরপরে আসেন ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ। আমি সংক্ষেপে বলে রাখি, আপনাদের এটা নিয়ে আমার ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিও দিয়েও দিব। ঠিক আছে, আমি নোট করে রাখতেছি, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জটা কি। আচ্ছা, আপনার ইন ফিউচারে কোনো একটা মানে আর কি ট্রানজেকশন হবে, ঠিক আছে, বা কোনো একটা সার্ভিস আপনি কাউকে প্রোভাইড করবেন,
সেই সার্ভিসটা আপনি আগে থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখলেন, সেটাকে বলা হয় ডিলেট চার্জ। ঠিক আছে? যখন ওই সময় হবে, ওই সময় সেটা কি হবে, ড্রাফট আকারে থাকবে, আপনি সেই জিনিসটাকে চেক করে দেন আপনি কি করবেন, অ্যাপ্রুভ করবেন। আর ডিলেট ক্রেডিটটা কি? ডিলেট ক্রেডিটটা হচ্ছে ওই যে আমি এখন বললাম যে ফিউচারে আপনি একটা ট্রানজেকশন হবে, একটা সার্ভিস বা প্রোডাক্ট আপনি সেল করবেন, তাই না? ধরে নিছেন যে আপনার মার্কস, আমরা যেহেতু হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে করতেছি, আমরা যেরকম ধরে নিলাম যে আমার কাছে মিস্টার ম্যাক্সওয়েল আমার কাছ থেকে 30টা কেয়ার 95 মার্কস নিবে জানুয়ারির 10 তারিখে। তাহলে 10 তারিখের কেয়ার 95 মার্কস নিবে হচ্ছে ধরলাম 100টা নিবে, 100টা নিল, আচ্ছা ঠিক আছে। 100টার জন্য আমরা কি করলাম, আমরা একটা ড্রাফট ইনভয়েস করলাম। ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ কি ড্রাফট ইনভয়েসের মতো, মানে অ্যাকাউন্টিং এ কোনো হিট করবে না। আমরা ডিলেট একটা চার্জ ক্রিয়েট করে রাখবো। ঠিক আছে? ডিলেট চার্জটা ক্রিয়েট করে রাখলাম 100টা কেয়ার 95 মার্কসের জন্য, জানুয়ারি 10 তারিখে মিস্টার ম্যাক্সওয়েলের জন্য। ওকে, ভালো কথা। এখন জানুয়ারি 10 তারিখ আসতে আসতে সে আমাকে ফোন করে বলল যে আমার 100টা মার্কস আমি নিব না, আমাকে তাহলে এক কাজ করেন, আমাকে 50টার মতো মার্কস দেন। ঠিক আছে? এখন আমি তো গিয়ে এডিট করব না, তাই না? আমি তো গিয়ে কি এডিট করব না, আমি তো টেমপ্লেটটাকে ক্রিয়েট করে ফেলছি বা ড্রাফট ইনভয়েসটাকে ক্রিয়েট করে ফেলছি, তাই না? এখন ওই যে ফেরতের অপশন আসছে, ফেরত যেহেতু বলছে 50টা ফেরত বলছে 50টা লাগবে না, বা 50টা ধরেন ফেরতই দিল আমাকে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, ডিলেট ক্রেডিট করব। এটাও নন অ্যাকাউন্টিং, মানে এই দুইটাই হচ্ছে নন পোস্টিং অ্যাকাউন্টিং যেটাকে বলা হয়। মানে এইটাতে কোনো আমার অ্যাকাউন্টিং এ হিট করবে না। এই দুইটা অপশন হচ্ছে আমার, আমার ফিউচারে আমি কোনো ট্রানজেকশন বা প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, সেটার জন্য আমি একটা চার্জ ক্রিয়েট করে রাখতে পারি, বা একটা টেমপ্লেট আমি ক্রিয়েট করে রাখতে পারি ইনভয়েস আকারে, ডিলেট ক্রেডিট নামে, ডিলেট চার্জ নামে থাকবে। আর যদি দেখা গেল যে পরবর্তীতে আমি কোনো কারণে আমার সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে, বা যে কোনো কারণে আমার প্রোডাক্টটা মানে আর কি কোয়ান্টিটি কমাইতে হইতে পারে, তখন আমাকে যেহেতু ডিলেট চার্জটাও নন পোস্টিং, তাহলে আমাকে ব্যবহারও করতে হবে নন পোস্টিং একটা আইটেমের ক্রেডিট, যেটা ব্যবহার করার নামটাই হচ্ছে আমার ডিলেট ক্রেডিট। আমরা এখানে ক্রেডিট নোট করতে পারবো না, কারণ হচ্ছে ক্রেডিট নোটটা কি, আমার যেটা অ্যাকাউন্টিং এ হিট করে, মানে ইনভয়েস করলাম সেখান থেকে আমি ক্রেডিট নোটটা করতে পারি, তাই না? আমার ডিলেট চার্জ তো আমার অ্যাকাউন্টিং এ হিট করে নাই, তাহলে আমি তো ক্রেডিট নোট দিয়ে আমি তো করতে পারবো না। তাহলে আমাকে ওই ডিলেট ক্রেডিট দিয়ে আমাকে কাজটা সম্পাদন করতে হবে। এটাই হচ্ছে আমার কাস্টমার সেন্টারের টোটাল সামারি। আচ্ছা, এবার আসেন, আপনাদের সাথে আমি একটা ডাটা শেয়ার করছি, এই ডাটাটা আপনারা সবাই মেনটেন করে কাজগুলো জমা দিবেন। ফাইল কিন্তু অনেকগুলো, দেখেন এই যে নিচে এস্টিমেট, ডেভিড উইলসন, তারপর ইনভয়েস জন ডো, এমিলে স্মিথ, ন্যান্সি নিউ, তারপর অলিভার ডেভিস, তারপরে মাইকেল ব্রাউন, অনেকের আছে। ঠিক আছে? অনেকের আছে। আপনারা 10টা আছে, 10টা ফাইলে প্রত্যেকটা জিনিস, আবার একটার ভিতরে একটা ইনভয়েস এস্টিমেট আছে, ইনভয়েস আছে, তারপর পেমেন্ট দিছে, মানে যতগুলো ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন কাজে লাগে, আপনার প্রত্যেকটা টেমপ্লেট করতে হবে। তারপর দেখেন এই যে একটা ইনভয়েস আছে, তারপর আপনাকে বলছে কি পেমেন্ট রিসিপ্ট, তাই না? আচ্ছা, আসেন আপনাদেরকে আমি একটা ইনভয়েস করে দেখাই, ইনভয়েস করে দেখাবো, তারপরে সেখান থেকে কিভাবে সরি একটা এস্টিমেট করব, সেখান থেকে কিভাবে ইনভয়েসে কনভার্ট করতে হয় সেটা দেখবো, কিভাবে পেমেন্ট রিসিভ করবো। আপনারা তো এই ফাইলটা ব্যবহার করে কাজগুলো সম্পাদন করবেন। ঠিক আছে? এই ফাইলে যা যেভাবে বলা আছে সেই অনুযায়ী। ওকে, আমি প্রথমে এস্টিমেটে চলে গেলাম। এস্টিমেটে যাওয়ার পরে কাস্টমার একটা নাম দিব, ধরে নিলাম হচ্ছে মিস্টার ম্যাক্সওয়েল। ইনভয়েসের ডেট দিব হচ্ছে জানুয়ারি 24। জানুয়ারি 24 ইনভয়েস, এখানে তিনটা অপশন, একটা হচ্ছে পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজড এবং রিজেক্ট। সংক্ষেপে, এস্টিমেটটা এখন পর্যন্ত কাজ, যতক্ষণ পর্যন্ত এস্টিমেটটা অ্যাকসেপ্ট না হবে, মানে এস্টিমেট থেকে ইনভয়েস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং অপশনে থাকবে। যখন ইনভয়েসে ক্রিয়েট হয়ে যাবে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ইনভয়েসে থেকে অ্যাকসেপ্ট হওয়ার পরে ইনভয়েসের যাবতীয় এই এস্টিমেটের সকল কাজ সম্পন্ন হলে সেটা ক্লোজড হবে। আর রিজেক্ট, আপনি রিজেক্ট যদি এটাকে করে দিতে চান তাহলে রিজেক্ট। প্রাথমিক অবস্থায় পেন্ডিং থাকবে। আমরা প্রোডাক্ট এবং সার্ভিস
আমি আপাতত পক্ষে লাইফ সেভিং ইকুইপমেন্ট নিলাম, কোয়ান্টিটি নিলাম হচ্ছে 10টা। তার কাছে 880 টাকা বিক্রি করবো না, ধরলাম আমি একটু দামটা বাড়ায় ধরলাম 900 টাকা বিক্রি করলাম। আচ্ছা, আপনারা ফাইল দেখে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভ্যাট, ভ্যাটে ধরলাম হচ্ছে সেলস ট্যাক্স। আমি একটা প্রোডাক্টের এস্টিমেট তার কাছে করতেছি, 9,000 টাকার প্রোডাক্ট, কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, সেলস ট্যাক্স 900, তাহলে টোটাল এস্টিমেটের প্রাইসটা হচ্ছে 9,900। 7 ক্লোজ করব। আমরা এটা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে সেলস সেন্টারে। অল সেলসে চলে যাব। অল ট্রানজেকশন থাকবে ডেটের জায়গায় অল ডেট। এই যে উপরে আমার একটা নেভিগেশন প্যানেলে বা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চলে আসছে, এস্টিমেট যদি করে কিছু করি এখানে দেখাবে, আনবিল্ড ইনকাম হলে এটা দেখাবে, ওভার ডি ইনভয়েস হলে এখানে থাকবে, ওপেন ইনভয়েস বা ক্রেডিট থাকলে এখানে, রিসেন্টলি পেইড হলে এখানে থাকবে। আচ্ছা, এই যে জিনিসগুলো আসছে কি, ওই যে ওপেনিং ব্যালেন্স আমরা যখন কাস্টমার অ্যাড করছিলাম তাদের ওপেনিং ব্যালেন্স গুলো এখানে নিয়ে চলে আসে। এই দেখেন এস্টিমেট এখানে কি পেন্ডিং অবস্থায় আছে। ওকে, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিব। এখন আসেন, এস্টিমেটটাকে আমি একটু ভিউ করি এখান থেকে, ভিউ করব। এখানে দেখেন ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট ইনভয়েসে যদি ক্লিক করি, এই এস্টিমেটে সম্পূর্ণ যে টাকাটা বা সম্পূর্ণ যে এস্টিমেটটা আছে একবারেই কি হয়ে যাবে, ইনভয়েসে চলে যাবে। একবারে কি ইনভয়েসে চলে যাবে। কিন্তু আমরা চাচ্ছি না যে যে সম্পূর্ণ জিনিসটা ইনভয়েসে চলে যাক, আমরা কাস্টমাইজেশন করতে চাচ্ছি যে কিছুটা তা আমি ইনভয়েসে কনভার্ট করবো, মানে পার্শিয়াল ইনভয়েস করবো। ওই যে মনে আছে সবার, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে আমি একটু চলে যাব, সেখান থেকে আমরা সেলসে যাব। সেলসে গেলে আমার এখানে যে প্রোগ্রেস ইনভয়েসিং এই অপশনটা অফ আছে, আমি এটাকে অন করে দিব। এটা দেওয়ার মানে হচ্ছে আমার একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হইতে পারে, ঠিক আছে। এই অপশনটা যদি আমি অন না করি তাহলে কিন্তু আমার কি মাল্টিপল ইনভয়েস আমি করতে পারবো না। এটা একটা সব থেকে বড় সমস্যা, এই জন্য আমাকে কি করতে হবে, এই অপশনটাকে অন করতে হবে যদি আমার একটা এস্টিমেট থেকে অনেকগুলা ইনভয়েস করতে হয়। তাহলে আমরা অপশনটাকে অন করে আসবো। অন করে আসার পরে এই যে দেখেন, এবার ক্রিয়েট ইনভয়েসে যদি আমি যাই, এইবার দেখেন এই যে আপনাকে এখানে বলতেছে টোটাল অফ অল এস্টিমেট লাইন, যদি আপনি সম্পূর্ণ টাকাই নিতে চান ইনভয়েসের জন্য তাহলে ইনভয়েসের। এরপরে আপনাকে বলছে আপনি কত পার্সেন্ট নিতে চান, ধরে নিলাম আমি 80%। 80% দেখেন, 9,000 80%, 7,200 টাকা কি করতে চাচ্ছেন আপনি ইনভয়েসে কনভার্ট করতে যাচ্ছেন। এবার আসেন ক্রিয়েট ইনভয়েসে যাও। অটোমেটিক্যালি আপনার কি ইনভয়েসে দেখেন 7,920-এর 7,200 ইনভয়েস, তারপর ট্যাক্স রেট হয়ে সেটা ক্যালকুলেশন হয়ে চলে আসে। আমরা এখানে কি করব তাহলে, আমাদের একটু ইনভয়েসের ডেটটা ধরে নিলাম 4 তারিখে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে, 1 তারিখে হচ্ছে এস্টিমেটটা কাস্টমার আমাকে পাঠাইছে, আমি 4 তারিখে সেটা ইনভয়েসে কনভার্ট করতেছি। আমাকে বলছে 80% কনভার্ট কর। ওকে, আমরা তাহলে 80% নিব। 7 ক্লোজ করব। ইনভয়েস 10017, এখন এটা কোথায় দেখবো, সেল সেন্টারে গেলে আমরা আবার দেখতে পাবো। অল সেলস অল ডেট দিব। এই যে দেখেন এস্টিমেটটা কি অ্যাকসেপ্ট হয়ে গেছে, কারণ আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে ফেলছি। আচ্ছা, এখান থেকে কি হয়েছে, একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে 7,920। আবার আমি একটু এস্টিমেটটা ওপেন করি, দেখেন, আবার যদি এস্টিমেটটা ওপেন করি, এখানে যদি এখন আবার ক্রিয়েট ইনভয়েসে করতে যাই, আমাকে বলতেছে কি রিমেনিং অফ অল লাইন। আমরা এখন কি দরকার, আমি সম্পূর্ণ বাকি যা আমার 1,800 টাকা আমি এখন চাচ্ছি যে সম্পূর্ণটা কি ইনভয়েসে কনভার্ট হয়ে যায়, কারণ 80% করে ফেলছি। তাহলে আমার বাকি 20% আমি কি করব, ইনভয়েসে করব। তাহলে এবার আসেন ক্রিয়েট ইনভয়েস।
এবার এটা একটু ডেট চেঞ্জ করে দেবে, এটা ধরলাম হচ্ছে 10 তারিখে, বাকি অংশটা ইনভয়েস হয়েছে, সেভেন ক্লোজ। তাহলে আমার একটা এস্টিমেট থেকে দুইটা ইনভয়েস কেটে দেখেন এবার কি অপশন আসছে, এস্টিমেটের ক্লোজড অপশন আসছে, এখন এটা কি ইনভয়েস আসছে। তো এখন ইনভয়েস আমি কি করব, ইনভয়েস তো করে ফেললাম। এবার আসেন, এই যে ক্লায়েন্ট আমাকে, সে কি করবে, আমাকে পেমেন্ট করবে। আমি যে কোনো একটা ইনভয়েস ওপেন করতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ইনভয়েস ওপেন করলেই হবে। আচ্ছা, এখান থেকে অপশনটা আসে রিসিভ পেমেন্ট নিচে। আমি যদি রিসিভ পেমেন্টে যাই, এই যে দেখেন দুইটা ইনভয়েস, দুইটাই যদি চেক মার্ক করি তাহলে দুইটার টাকায় আমাকে দেখাবে 9,900 টাকা। ঠিক আছে, 9,900 টাকা। এখন আপনি কাস্টমারের নাম দিবেন, পেমেন্টের ডেট দিলেন, আমি ধরলাম 20 তারিখে সে আমাকে পেমেন্ট করতে, পেমেন্ট মেথড কি, চেকের মাধ্যমে সে আমাকে পেমেন্ট করতেছে, কোথায় ডিপোজিট হবে, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টের নাম। ঠিক আছে, আমি এখানে পেমেন্টটা নিচ্ছি তার কাছ থেকে। এখন আসেন, আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আমি কাস্টমারের কাছ থেকে উম, শুধু 7,920-এরটা আমি পেমেন্ট রিসিভ করব। তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র 7,920-এরটাই ক্লিক করবেন। ঠিক আছে, আর যেটা বলবে না সেটা ক্লিক করার দরকার নাই। তাহলে আমি যদি এটাকে পেমেন্ট রিসিভ করি, সেভেন ক্লোজ, দেখেন একটা পেমেন্ট পাইছি মিস্টার ম্যাক্সওয়েলের কাছ থেকে 7,920। ঠিক আছে, ওই ইনভয়েসটা কি পেইড হয়ে গেছে। আর বাকি যে ইনভয়েসটা আছে, বাকি ইনভয়েসটা আমি ওপেন করি। এখন বাকি ইনভয়েসে কত আছে, 1,980। এটাকে আমি রিসিভ পেমেন্ট করতে যাব। এটা উনি আমাকে পেমেন্ট করছে হচ্ছে জানুয়ারি মাসের একেবারে লাস্টে গিয়ে চেকের মাধ্যমে আমি ব্যাংকে নিচ্ছি। আচ্ছা, এবার আসেন, এখন আপনার ক্লায়েন্ট বলল যে পেমেন্ট হয়েছে 80%। এই যে আমি আপনাদের সাথে যে ফাইলটা দিছি, এইখানে একটা ফাইল ছিল, এই যে দেখেন, প্রথমে একটা ইনভয়েস, তারপর পেমেন্ট, প্রথমে বলছে 60%, তারপরে বলছে 30%। আচ্ছা, 60%, 30%, এটা নিয়ে একটা বড়, বিশাল বড় একটা কনফিউজিং পার্ট আছে, যেটা আমি আমার আরেকটা ভিডিও আমি করে রাখছি। সেটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে, প্রথম 60% ধরে নেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে 1,000 টাকা আপনি কারো কাছ থেকে, কোন একটা কাস্টমার হচ্ছে 1,000 টাকা, তার আপনি 60% নিচ্ছেন। তাহলে 1,000-এর 60% হচ্ছে 600 টাকা, 600 টাকা আপনি নিয়ে নিলেন, ওয়েল কোনো সমস্যা নাই। এখন 600 টাকা নেওয়ার পরে আপনার হাতে আছে হচ্ছে 400 টাকা। 600 টাকা নেওয়ার পরে আপনার হাতে আছে কত, 400 টাকা। এখন যখন আপনাকে বলবে 400 টাকা হাতে আছে, এখন ধরেন বললো ক্লায়েন্ট এই যে 30%, 30% পেমেন্ট রিসিভ করছেন, এখন 30%টা কার উপরে, এটা একটা সব থেকে বড় ক্রিটিক্যাল একটা ব্যাপার। যদি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে বলে দেয় যে রিমেনিং বা রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপরে, তাহলে কি এই যে 1,000-এর থেকে 600 আপনি রিসিভ করছেন আগে, তাহলে বাকি কত থাকে, 400। এই 400-র উপরে আপনি ধরবেন 30%, যদি বলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। আর যদি কিছু না বলে দেয়, তাহলে আপনাকে কি করতে হবে, ওই 1,000 মূল যে টাকা, সেই 1,000 টাকার উপরেই কি করতে হবে, 30% ধরতে হবে। ঠিক আছে, আমি ধরেন এখানে যদি আমি একটু নোটপ্যাড দিই আপনাদের সুবিধার্থে, আমি এটা ওই আমার ওই ভিডিওতে আমি দেখাইছি। ধরেন 1,600 আগে রিসিভ করছেন, তাহলে বাকি থাকে কি, 400। এই 400-র উপরে 30% ধরবো, 400-র উপরে কত পার্সেন্ট ধরবো, 30% ধরবো। যদি আমাকে ক্লায়েন্ট বলে যে রিমেনিং ব্যালেন্সের উপরে ধরো বা রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপরে ধরো, তাহলে তখন আমরা এইভাবে যে বাকি অ্যামাউন্টটা থাকে সে বাকি অ্যামাউন্টের উপরে ধরবো। আর যদি কিছু না বলে দেয়, কিছু বললো না, বললো যে 30% পেমেন্ট পাইছেন, তাহলে আপনি কি করবেন, ওই 1,000-এর উপরেই কি করতে হবে, আমাকে 30% ধরতে হবে মূল টাকার উপরে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের মূল হিন্টটা কি। ঠিক আছে, আচ্ছা, এখন ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। এখন এই যে ক্লায়েন্ট অ্যালার্গেন, সে আমাকে বলল যে এই মিস্টার ম্যাক্সওয়েলের কাছ থেকে আমি পাইছি হচ্ছে
50%? বাকি যে অ্যামাউন্টটা 1980 টাকার 50% সে আমাকে দিছে। তাহলে এখন আমি কিভাবে 50% বের করব? আপনি আলাদা ক্যালকুলেশন ম্যানুয়ালি করে এসে আপনি এখানে টাকাটা বসাইতে পারেন, অথবা আপনি এই যে অ্যামাউন্ট রিসিভের ঘরে, আমি একটু বড় করে দেখাচ্ছি, অ্যামাউন্ট রিসিভের ঘরে আপনি কি করবেন, ক্লিক করবেন, তারপরে শিফট দিয়ে হ্যাশ চিহ্ন দিবেন, যেটা মাত্র একটু আগে দেখালাম। শিফট দিয়ে হ্যাশ চিহ্ন দেওয়া মানে কি, কম্পিউটার ভাষা হচ্ছে গুণ। 50% বলছে, তাহলে 0.50, মানে 50%। একটু বাইরে মাউসটাকে এনে ক্লিক করেন, দেখেন 990। অথবা আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এসেও আপনি এখানে বসাইতে পারেন। ঠিক আছে, দুই ভাবে করা যায়। তাহলে আমি দুই ভাবে আমি পেমেন্টটাকে একটু রিসিভ করি, 7 ক্লোজ, মানে 20 তারিখে। তাহলে আরেকটা পেমেন্ট আসছে, এই যে দেখেন বাকি, ওই যে 50% রয়ে গেছে, 990 টাকা ডিউ। ঠিক আছে, 990 টাকা ডিউ দেখাচ্ছে। আচ্ছা, এবার আসেন সবার মনে একটা সব থেকে বড় প্রশ্ন, যদিও অফলাইনে স্টুডেন্ট আপনারা তো না, দেখা গেছে অফলাইনে স্টুডেন্ট হলে ডিরেক্ট প্রশ্ন করতে পারতো। সেটা হচ্ছে যে স্যার, আমরা যে এই কাজগুলো করতেছি, তাহলে আদৌ কি কুইক বুকস ঠিকঠাক মতো জার্নাল দিচ্ছে? আমরা সেটা কিভাবে দেখবো? আসেন, আমি একটা ওপেন করি, ইনভয়েসটা, ইনভয়েসের সে জার্নাল দিতে পারছে কিনা। আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করুন সেটা আমি একটু সংক্ষেপে বলে দেবো। এই যে ইনভয়েসটা ওপেন করছি, দেখেন নিচে চারটা অপশন, প্রিন্ট, প্রিভিউ, মেক রিকারিং, কাস্টমাইজ, মোর। মোর অপশনে ক্লিক করবেন, সেখান থেকে ট্রানজেকশন জার্নালে ক্লিক করবেন। কুইক বুকস অনেক বেশি স্ট্রং জার্নাল আমাদের থেকে, এই জন্য তারা ব্যাক হ্যান্ডে জার্নাল ক্রিয়েট করে ফেলে। এই যে দেখেন জার্নাল সে ক্রিয়েট করে ফেলছে, ডেপ্টরস ডেবিট করছে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম ক্রেডিট, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ সেলস ডেবিট, আর সেলস ট্যাক্স কন্ট্রোল, যেটা ট্যাক্স কন্ট্রোলে যেটা থাকে সেটা ক্রিয়েট করছে প্রপারলি, সে জার্নালটা নিয়ে নিছে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট করে আমাকে কোনো কষ্ট করে জার্নাল এন্ট্রি দিতে হয় না, সে ব্যাক হ্যান্ডে প্রত্যেকটা জার্নাল নিয়ে নিছে। ওকে, এভাবে করে আপনারা কি করবেন, ওই ইনভয়েসটাকে ওপেন করলেন, ধরেন ইনভয়েস আপনি এখন অ্যাসাইনমেন্ট, প্রত্যেকের জন্য, যে কয়জন কাস্টমার থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফোল্ডার করবেন, ফোল্ডারে সে ফাইলগুলোকে সাবমিট করবেন। আর আহ, আমি যখন অ্যাসাইনমেন্ট গুলো চেক করব, এরপরে কিন্তু আর এডিট করবেন না। ওকে, এখানে দেখেন আপনারা প্রিন্টার প্রিভিউ অপশনে যাবেন, প্রিন্টার প্রিভিউতে যাবেন, প্রিন্টার প্রিভিউতে কাস্টমাইজ করে নিব। আমি যে ডিজাইনটা করছি, এই যে মাই ডিজাইনটাকে সিলেক্ট করে প্রিন্টার প্রিভিউতে চলে যাব। যাওয়ার পরে এখানে ইয়েস দিয়ে, এই যে দেখেন প্রিন্টার প্রিভিউ, জাস্ট ডাউনলোড করবেন, আপনার কি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এরকম দেখাবে, এই যে, ঠিক আছে, প্রত্যেকটার আপনার এরকম প্রিভিউ গুলাকে ডাউনলোড করে আপনি আমাকে দেখাবেন। ওকে, তাহলে আমরা এস্টিমেট করা শিখলাম, এস্টিমেট থেকে ইনভয়েস করা শিখলাম, সেখান থেকে পেমেন্ট রিসিভ করা শিখলাম। এবার আসেন একটা ক্রেডিট নোট, ক্রেডিট নোট করি। আচ্ছা, এই ম্যাক্সওয়েলের নামে একটা ক্রেডিট নোট করব, দেখেন ম্যাক্সওয়েলের ইনভয়েসটাকে আমি একটু ওপেন করে রাখি। ম্যাক্সওয়েলের ইনভয়েসটাকে আমি ওপেন করে রাখলাম। আচ্ছা, উম, ধরেন ম্যাক্সওয়েলের, আচ্ছা আরেকজন ব্যক্তির নামে ইনভয়েসটা করি। ইনভয়েসে চলে যাব, অলিভার ডেভিস, ওর নামে ইনভয়েস করব হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সার্জিক্যাল ইকুইপমেন্ট 30টা ধরলাম, ভ্যাটটাকে আপাতত এক্সামটেড দিই, 7 ক্লোজ করবো। ইনভয়েস করলাম অলিভার ডেভিসের নামে,
আমি ইনভয়েসটাকে একটু ওপেন করে রাখবো। দেখেন ভালো করে একটু খেয়াল করেন, এখানে একটু বোঝার পার্ট আছে। সেটা হচ্ছে অলিভার ডেভিসের নামে আহ, একটা ইনভয়েস, সে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে সার্জিক্যাল ইকুইপমেন্ট কয় তারিখে, ফেব্রুয়ারি 1 2024-এ। এখন ফেব্রুয়ারি 14 তারিখে গিয়ে বা 10 তারিখে গিয়ে সে আমাকে বলল, ভাই আপনার 30টা যে প্রোডাক্ট দিয়েছেন তার ভিতরে 5টা নষ্ট বা 5টা কোনো কোনো ঝামেলা হয়েছে, এখন সে আমাকে ফেরত দিবে। তা এখন আমি অন ক্রেডিটে যেহেতু সেল করছি, তাহলে ফেরতটা আমাকে রেকর্ড করতে গেলে প্লাস নিউর আন্ডারে কি কোথায় যেতে হবে? ক্রেডিট নোটের মাধ্যমে যেতে হবে। তাহলে আমরা চলে যাব ক্রেডিট নোটে। ক্রেডিট নোটে চলে যাব, কাস্টমারের নেম আমরা একটু দেখবো, অলিভার ডেভিস। অলিভার ডেভিস। আচ্ছা, ক্রেডিট নোটের ডেট ধরে নিলাম ফেব্রুয়ারি 10 তারিখে। প্রোডাক্টটা কি ছিল? সার্জিক্যাল ইকুইপমেন্ট 5টা। ওকে, প্রোডাক্টটা আমরা একটু এখান থেকে সিলেক্ট করে নিব, সার্জিক্যাল ইকুইপমেন্ট 5টা সে আমাকে ফেরত দিছে। ওকে, ওইখানে ধরছিলাম জিরো রেটেড ট্যাক্স, এক্সাম্পটেড। ওকে, 7 ক্লোজ করবে। আচ্ছা, তো এখন এই যে অলিভার ডেভিসের নামে একটা ইনভয়েস ছিল, একটা ক্রেডিট নোট এখন পর্যন্ত আনঅ্যাপ্লাইড কেন? যখন পেমেন্ট করতে যাবে, সে আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে 30,000 থেকে কি 5,000 টাকা কি কম দেখাবে? তাহলে টোটাল কত? 25,000 টাকা সে আমাকে পেমেন্ট করবে। আসেন তো এবার তার কাছে পেমেন্ট রিসিভ করব। তাহলে আবার ইনভয়েসটাকে আমি একটু ওপেন করব। আপনারা এই যে প্রত্যেকটা ক্রেডিট নোট, ইনভয়েস, পেমেন্ট প্রত্যেকটার প্রিন্ট পিডিএফ ডাউনলোড করে আমাকে সাবমিট করবেন। এই যে ইনভয়েসের এখানে আমরা কি করব? রিসিভ পেমেন্টে চলে আসবো। রিসিভ পেমেন্টে আসার পরে পেমেন্ট ডেটটাকে সিলেক্ট করব, ধরে নিলাম 14ই ফেব্রুয়ারি, তাই না? অনেক মানে আর কি ফেমাস একটা দিবস এখনকার ইয়াং জেনারেশনের। আচ্ছা, রিসিভ পেমেন্ট হচ্ছে ধরে নিলাম চেকের মাধ্যমে, ওয়েলস ফার্গোতে। এইবার ভালো করে দেখেন, আপনি একটু খেয়াল করেন, তার নামে কিন্তু আগে একটা ওপেনিং ব্যালেন্স ছিল। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে তার সাথে যে আগের ট্রানজেকশন বা ওপেনিং ব্যালেন্সটা, যেটা ডিউ ব্যালেন্সটা ছিল, সেটা সহ তুমি ক্যালকুলেশন করো, তাহলে অবশ্যই চেক মার্ক দিবেন, টিক মার্ক দিবেন। আর যদি না বলে, ওটা নিয়ে হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন অবশ্যই ক্রেডিট নোটটাকে যদি অ্যাপ্লাই করতে চান, আপনার ভ্যালু কত? 30,000। এখন এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাই না? অবশ্যই আমি এই জন্য কি করছি? টিক মার্ক দিছি। যদি না দিতাম তাহলে দেখেন 30,000ই থাকতো। আমি যদি ক্রেডিট নোটটাকে টিক মার্ক দিই, তাহলে কি হবে? 5,000 মাইনাস হয়ে কত দেখাবে? 25,000 টাকা দেখাবে। এখন আমি চাচ্ছি এটাকে অ্যাপ্লাই করার জন্য, তাই না? তাহলে আমি কি করব? 7 ক্লোজ দিব। তাহলে এতে করে আমার কি হবে? আমার ক্রেডিট নোটটা শেষ হয়ে যাবে। আমার ক্রেডিট নোটটা শেষ হয়ে যাবে। আর কোনো কিছু থাকবে না। দেখেন, ইনভয়েস অলিভার ডেভিসের নামে 30,000, ক্রেডিট নোট হয়েছে 5,000, তাহলে মাইনাস করে কত আসছে? 25,000 টাকা পেমেন্ট আসছে। ঠিক আছে? তাহলে ক্রেডিট নোটের প্রসেসটা আমি দেখালাম। প্রথমে তাহলে আমি যদি এই অংশটুকুর সামারি, আপনাদের এই ভিডিওর এই অংশটুকুর সামারি যদি আমি বলি, তাহলে আমি একটা এস্টিমেট করলাম, এস্টিমেট থেকে কিভাবে ইনভয়েসে যায়, ইনভয়েস থেকে কিভাবে রিসিভ পেমেন্ট করে একটা কাস্টমারের কাছ থেকে, সেটা আমরা শিখলাম। তারপরে হচ্ছে আবার একটা ইনভয়েস হয়, ইনভয়েস থেকে যদি কোনো ফেরতের অপশন আসে, ক্রেডিট নোটের অপশন আসে, সেই ক্রেডিট নোটটাকে ব্যবহার করে কিভাবে আমরা অ্যাপ্লাই করে আমরা রিসিভ পেমেন্ট করতে পারি, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? ওকে।